আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আপনাদের সাথে একটু কথা বলার জন্য চলে আসলাম। আপনারা অনেকেই পড়াশোনা বাদ দিয়ে বিভিন্ন গবেষণায় নিয়োজিত। শুনতে পাচ্ছেন? সাউন্ড ক্লিয়ার? আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? কি অবস্থা? শুনতে পাচ্ছেন? শীতে তো সবার মধ্যে মনে হয় জুবুথুবু অবস্থা। পড়াশোনার অবস্থা কেমন আল্লাহ জানে। পরীক্ষা খুবই সন্নিকটে। পুরো প্যান্ডেমিক পিরিয়ড ভালো ছিলেন, বিভিন্ন ব্যস্ততা। ওকে, সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আসলাম। আপনারা পড়াশোনা না করে খালি বলতেছেন বেসিক ভিউ কঠিন, বেসিক ভিউ কঠিন, বেসিক ভিউ বড়, অনেক আলোচনা। হ্যাঁ, এগুলো বলে বলে আসলে বেসিক্যালি আপনি সময় নষ্ট করছেন। না পড়াশোনা করে আলটিমেটলি আপনি সময় নষ্ট করছেন। সেজন্য আমি আসলাম। আপনাদের কয়েকটা বিষয় বলে আমি কয়েকটা কোশ্চেন লিখছি বোর্ডে, কয়েকটা কোশ্চেন এরকমের আমার কাছে। আমি প্রথমে ইন্টারন্যাশনাল সম্পর্কে একটু আলোচনা করি। ইন্টারন্যাশনাল 39তম বিসিএস এর কোশ্চেন সবচেয়ে কঠিন ছিল। 5টা বিসিএস এর কোশ্চেনের মধ্যে সবচেয়ে বেশি কঠিন ছিল 39তম বিসিএস এর কোশ্চেন। আমি গত 5টা বিসিএসে ইন্টারন্যাশনাল থেকে 100টা কোশ্চেন আসে। এই 100টা কোশ্চেনের মধ্যে আমি 100টা কোশ্চেনের মধ্যে আমি 22টা কোশ্চেন পেয়েছি, যেগুলো আসলে কোনো বইতে ছিল না। ওই সময়ের কোনো বইতে ছিল না। এখন দেখেন, আমার কাছে কোশ্চেন আছে। 39তমতে প্রশ্ন আসছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল। এই বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল। এটা রোমান সাম্রাজ্যের পূর্ব অংশ ছিল। কিন্তু এই বাইজেন্টাইন সাম্রাজ্য ওই সময় 39তম বিসিএস এর পরীক্ষার আগে সাধারণ জ্ঞানের প্রচলিত কোনো গাইড বইতে এটা ছিল না। মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভস এসডিআই কর্মসূচির জনপ্রিয় নাম ছিল তারকা যুদ্ধ। আমি ওই সময়ের অর্থাৎ 38তম বিসিএস এর আগে প্রকাশিত আমাদের ইন্টারন্যাশনালের যে বইগুলো, সেখানে এই প্রশ্নটা পাইনি। এই প্রশ্নটা তখন ওই বইতে ছিল না। 38তম বিসিএস এ আসছে প্রাকৃতিক আইনের উৎস। এটা 38তম বিসিএস এর আগের কোনো বইতে, প্রকাশনীর কোনো বইতে ছিল না। 14 দফার কততম দফায় জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা ছিল, এটা ছিল না কোনো বইতে। 36তম বিসিএস এর আগে কোশ্চেনে দেখবেন 14 দফা যে একটা টপিক আছে, তাই অনেক বইতে ছিল না। বৈশ্বিক ইতিহাস যে কি, সেটাই অনেক বইতে সেরকমের আলোচনা ছিল না। জাস্ট সাল, অক্ষশক্তি, মৃত্যুশক্তি, পরাজয়, শেষ, এরকমের আলোচনা ছিল। 35তম বিসিএস এর প্রশ্ন ছিল ডোমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য ছিল। 35তম বিসিএস এর আগে এই প্রশ্ন বাংলাদেশের কোনো প্রকাশনীর বইতে ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পূর্ব পশ্চিম দ্বন্দ্বে পূর্বের সমাজতান্ত্রিক দেশগুলোর অর্থনৈতিক জোট ছিল কমে কন।
সমাজতান্ত্রিক দলগুলোর জোট ছিল কমিনফর্ম আর সমাজতান্ত্রিক দেশগুলোর জোট ছিল কমেকন, এটাও ওই সময়ে কোনো বইতে ছিল না। তার মানে আমি আরও কিছু কোশ্চেন নিয়ে কথা বলবো। আপনি দেখেন 39তম বিসিএস একটা কোশ্চেন ছিল, আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব হয়, আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব হয় 1600 থেকে 1800 শতকে, এটা 16 থেকে 18 শতকে, এটা ওই সময়ের কোনো বইতে ছিল না। এরপরে 39তম বিসিএসে আর একটা কোশ্চেন হয় জিরো সাম গেম। জিরো সাম গেম কোনটির সাথে জড়িত? কোনটির সাথে জড়িত? যেটা ছিল উদারতাবাদ। এই উদারতাবাদের এই প্রশ্নটাও ওই সময়ের কোনো গাইডে ছিল না। 39তম বিসিএস আর একটা প্রশ্ন হয়েছিল ওয়াশিংটন কনসেনসাস। ওয়াশিংটন কনসেনসাস, এটার বিষয়টা কি? এটা ছিল অর্থনৈতিক উদারতাবাদ, যেটা 80-র দশকে হয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এবং মার্কিন ট্রেজারি, এই তিনটাকে নিয়েই ওয়াশিংটন কনসেনসাস ছিল। দেখেন, এরপরে প্রশ্ন ছিল নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান, এটা ছিল 38তম বিসিএসে। নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান এবং যেটা ছিল বাস্তববাদ, এবং এটা 38তম বিসিএস এর আগে প্রকাশিত যে কোনো গাইডে, প্রকাশনীর গাইডে আমি এই প্রশ্ন খুঁজে পাইনি। 37তম প্রশ্নে একটা প্রশ্ন ছিল সামন্তবাদ কোথায় চালু হয়? সামন্তবাদ কোথায় চালু হয়, যেটা ফ্রান্সে। এই প্রশ্ন আমি তখন কোনো গাইডে পাইনি। এখন আছে, এখন বই প্রকাশিত হয়েছে, এখন তারা এটা অ্যাড করে দিছে। 38তমতে প্রশ্ন ছিল গুয়ামের গভর্নর। গুয়াম যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ডের অংশ, মানে নিজস্ব অধিকারের অংশ। এইখানে জনগণ ইউএস পাসপোর্ট ব্যবহার করলো, তারা ভোটার না, কারণ তারা এটা কোনো অঙ্গরাজ্য না। এই গুয়ামের গভর্নর কে ছিল, এই প্রশ্ন আমি তখনকার কোনো গাইডে পাইনি। এরপরে প্রশ্ন ছিল 37তমতে একটা প্রশ্ন ছিল কালা পানি নিয়ে কোন দুই দেশের মধ্যে বিরোধ? কালা পানি নিয়ে বিরোধ, এটা আমরা এখন পারি। যখন 37তম বিসিএস হয়েছিল 2016 সালে, তখন এই প্রশ্ন কোনো বইতে ছিল না। 40তমতে একটা প্রশ্ন আসছে মিউনিক নিরাপত্তা সম্মেলন। এই মিউনিক নিরাপত্তা সম্মেলন প্রতি বছর হয়ে থাকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রতি বছর হয়ে থাকে, এবং যেটা হচ্ছে প্রতি ফেব্রুয়ারি মাসে হয়, ফেব্রুয়ারি 2019। এই মিউনিক নিরাপত্তা সম্মেলন সম্পর্কে তখনকার কোনো গাইডে এটা সম্পর্কে আলোচনা ছিল না। এরপরে 37তম প্রশ্ন। 37তম প্রশ্ন ছিল ব্ল্যাক লাইভস ম্যাটার। ব্ল্যাক লাইভস ম্যাটার এটি কোনটি, মানে কি ধরনের প্রতিষ্ঠান? বর্ণবাদ বিরোধী যুক্তরাষ্ট্রের 2013 সালে প্রতিষ্ঠিত হয়। কিন্তু এটাও 37তম পরীক্ষার আগে এই সম্পর্কে আমি কোনো গাইডে দেখি নাই। ওটার আগে প্রকাশিত কোনো গাইডে নাই, এখনকার গাইডে আছে। এরপরে 35তম বিসিএস এ প্রশ্ন আসছিল আর্ট অফ ওয়ার। কে লিখেছেন? আর্ট অফ ওয়ার, যেটা লিখছে সঞ্জু।
এবং এটাও আমি কোনো বইতে পাইনি, ওই সময়ের কোনো বইতে দেখি নাই। এরপরে 36তমতে প্রশ্ন আসছে 1783 সালে ভার্সাইতে কতটি চুক্তি স্বাক্ষরিত হয়? ভার্সাই চুক্তির মধ্যে 4টি চুক্তি, কিন্তু ভার্সাইতে স্বাক্ষরিত হয় 2টি আর প্যারিসে স্বাক্ষরিত হয় 2টি। এই রকমের স্পেসিফিকভাবে সুন্দর করে লেখা সেটা কোনো বইতে ছিল না। এরপরে 40তমতে একটা প্রশ্ন আসছে, খুব রিসেন্ট, আপনি জানেন B20 এর দুর্যোগের সাথে জড়িত। আমাকে পারলে আপনারা কোনো বই থেকে 40তমর আগে প্রকাশিত কোনো বই থেকে ছবি তুলে আমাকে পাঠায়েন। এটা সিলি বিষয়, সেটাও আমাদের প্রকাশনীর বইগুলোতে অনেক জায়গায় মানে বইতে ছিল না। 40তমতে আমার বেসিক ভিউতেও ছিল না। 40তমতে বেসিক ভিউ বের হয়েছিল, ফার্স্ট এডিশন ছিল 40তমতে, পরীক্ষার 1 মাস আগে, খুব শর্ট আকারে বের হয়েছিল। 35তমতে একটা প্রশ্ন আসছিল, মন্ট্রিল প্রোটোকল কতবার স্বাক্ষরিত হয়? মন্ট্রিল প্রোটোকল কতবার সংশোধন হয়? এই প্রশ্ন তখনকার কোনো গাইডে ছিল না। 36তমতে একটা প্রশ্ন আসে, শান্তির জন্য ঐক্য প্রস্তাব। শান্তির জন্য ঐক্য প্রস্তাব, যেটা কোরীয় যুদ্ধ সম্পর্কে আছে, ঐক্য প্রস্তাব, যেটা 1953 সালে হয়। আমি ওই সময়ের কোনো গাইডে এই শান্তির জন্য ঐক্য প্রস্তাব কাকে বলে বা এই প্রস্তাবটা কি, কতবার হয়েছে, এ সম্পর্কে কোনো তথ্য ওই সময় আমি পাইনি। এরপরে আসছে 37তমতে এসডিআর। এসডিআর কবে চালু হয় বা এসডিআর চালু করার জন্য IMF কবে সংশোধন করা হয়? 1969 সালে। এই এসডিআর সম্পর্কে কোনো গাইডে ছিল না এই তথ্যটা। এটা সম্পর্কে 37তমতে একজনে বলছেন B20 কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল। আমি তো সেটাই বলছি, কারেন্ট অ্যাফেয়ার্স থাকতে পারে। প্রকাশনিক গাইডের কথা বলছি, গাইডে আমি খুঁজে পাই না। যদি পান আপনাকে ছবি তুলে একটু দেখাবেন যে 40তম পরীক্ষার আগে বের হয়েছে, তাহলে তো আমাদের একটা কমে যাবে। আমাদের লিস্টে যে 22টা আছে তাহলে একটা কমে যাবে। 37তমতে একটা প্রশ্ন আসছে, বেসরকারি মানে LDC-ভুক্ত দেশের জন্য, মানে স্বল্পোন্নত উন্নয়নশীল দেশের জন্য, LDC-ভুক্ত দেশের জন্য বেসরকারি বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ, বিনিয়োগে আর্থিক সহায়তা, আর্থিক সহায়তা, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ প্রদান করে। সহায়তা ও পরামর্শ, পরামর্শ প্রদান করে, পরামর্শ প্রদান করে IFC। এ সম্পর্কে স্পেসিফিক লেখা নেই। আছে বিনিয়োগ, আছে বেসরকারি খাত। LDC যে LDC-ভুক্ত দেশের জন্য যেটা, এ সম্পর্কে কোনো কথা লেখা ছিল না। তাহলে আমরা এখন পর্যন্ত 22টা কোশ্চেন দেখেছি। আমি আরেকবার বলি, 1 বাইজেন্টাইন সাম্রাজ্য, 2 তারকা যুদ্ধ, 3 প্রাকৃতিক আইনের উৎস, 4 14 দফা, 5 ডোমিনো তত্ত্ব, 6 কমেকন, 7 আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, 8 জিরো সাম গেম, 9 ওয়াশিংটন কনসেনসাস, 10 নৈরাজ্য, 11 সামন্তবাদ, 12 গুয়াম, 13 কালাপানি, 14 মিউনিক নিরাপত্তা সম্মেলন, 15 ব্ল্যাক লাইভস ম্যাটার, 16 আর্ট অফ ওয়ার, 17 ভার্সাইতে কতটি চুক্তি স্বাক্ষরিত, 18 B20, 19 মন্ট্রিল প্রোটোকল কতবার সংশোধন,
20 জাতিসংঘের জন্য ঐক্য প্রস্তাব, যেটা কোরীয় যুদ্ধ অবসান, 21 বেসরকারি খাতে এলডিসি, আর 20 বললাম না 21 বললাম, লাস্ট হলো এসডিআর। এই বিষয়গুলো কিন্তু কোনো গাইডে স্পেসিফিক আপনার ছিল না, কোনো আলোচনাই ছিল না। সত্যি কথা, আগে পিছে এরকমের কোনো আলোচনা ছিলই না। দুই একটা আংশিক থাকতে পারে। কেউ কেউ বলছেন B20 নাকি কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রকাশনীর বই তো আলাদা, প্রকাশনীর বইতে থাকলে একটু দেখবেন যে 40তম পরীক্ষার আগে বেরোয়েছে কিনা, 40তম পরীক্ষা হয়েছে তার আগের এডিশন কিনা। এখন আপনি দেখেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যে সিলেবাস, সেখানে আন্তর্জাতিক ব্যবস্থা আছে, আঞ্চলিক ব্যবস্থা আছে, আন্তর্জাতিক নিরাপত্তা আছে, আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক আছে, বৈশ্বিক ইতিহাস আছে। এখানে কখনো এইটা না যে আপনার লিবিয়ার পূর্বনাম কি ছিল, লিবিয়ার পূর্বনাম কি ছিল, ওই মিশরের পূর্বনাম কি ছিল, এরকমের পাতায় পাতায় এগুলো ভরে দিলে হয় না। আপনি যদি মার্কস পেতে চান, আমি আপনাকে যেটা বলবো সেটা হলো, ধরেন আপনি 40তম পরীক্ষা দিয়েছেন, অনেকে আপনি 1 সপ্তাহ পড়েছেন, 1 সপ্তাহ পরে আপনি 90 পেয়েছেন। আপনি মনে করলেন যে আপনি অনেক পেরে গেছেন, আপনি কিছু না পড়লেও 90 পাইতেন, কিন্তু আপনি 91 পেয়ে দেখান না। 91 পেতে হলে আপনাকে মিনিমাম 2 মাস পড়তে হবে, মিনিমাম ওই 1 নম্বর বাড়াইতে হলে। এবং সেখান থেকে 91 থেকে যদি 95 পেতে হয় আপনাকে 1 বছর পড়তে হবে। এই জায়গার বিষয়টা এরকমের। 100টা কোশ্চেনে যখন 22টা কোশ্চেন বাহিরে হয়, 22 কোশ্চেন যখন আপনার বাহিরে, মানে কি একেবারে আপনার চিন্তার বাইরে কঠিন কোশ্চেন, তার মানে 20% কোশ্চেন আপনার জন্য একেবারে টোটালি কঠিন। সাধারণ জ্ঞান, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আপনি পড়ে, আপনি কিছু পড়ে যাবেন না, তাও আপনি 5-6 পাবেন, কিন্তু আপনি কি প্রিলিতে টিকবেন? জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত, এই প্রশ্ন তো আসছে 36তমতে। ন্যামের সদস্য কয়টা, তাও তো আসছে। ওয়াইসির ভাষা কয়টা, তাও তো আসছে। সার্কের সদপ্তর কোথায়, তাও তো আসছে। বিমস্টেকের সদপ্তর কোথায়, তাও তো আসছে। ইউএনএসসি-এর সদপ্তর কোথায়, তাও তো আসছে। ব্রিক্সের সদপ্তর পরীক্ষা আসছে। তার মানে এই কোশ্চেন দিয়ে আপনি জাজ করতে পারেন না যে আপনি এটা পড়লেই হয়ে যাবে। আপনি এগুলা পড়লে ভাই 8-10 পাবেন, আপনি তো টিকবেন না। আপনি প্রিলিতে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালে 50 নম্বর ধরেন, ভূগোল সুশাসন বাদ দিলাম, আপনি বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালে 30 নম্বর। এই 30-এর মধ্যে আপনি 22-25 পান না, টেকা খোঁজ টাপ, যদি আপনি অন্য জায়গা থেকে ভালো ক্যারি করতে না পারেন। এখন আপনার তো একটা সিলেবাস দিছে, আপনার তো অন্ততপক্ষে সিলেবাসটা পড়ে যাওয়া উচিত। আমি আপনাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে আজকে কথা বলবো, পরের দিন আবার বাংলাদেশ নিয়ে আসবো ইনশাল্লাহ। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আমি বেসিক ভিউতে যে আলোচনা করছি তা আমি বলবো যে 100% যৌক্তিক আলোচনা। এখানে কোনো অহেতুক আলোচনা নাই। আপনি যদি বলেন যে এটা অহেতুক আলোচনা, তাহলে আপনি আসলে কম বুঝেন, হয়তো আপনি কম বুঝেন, নয়তো বেশি বুঝেন, এই জন্য আপনি এটা বলতে পারেন। আজকে দেখেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আপনাদের কঠিন লাগে কেন? কারণ আমি পরীক্ষা দিয়েছি এই জন্য। আজকে বেসিক ভিউ আপনি বলতেন যে সহজ, যদি পরীক্ষা না থাকতো। আপনাদের 2টা পরীক্ষা হয়েছে এবং কোশ্চেনটা চাইছে যে একটু কঠিন করি, একটু বাজায় দেখি। আপনার কোশ্চেন সহজ করব কখন? কোশ্চেন সহজ করব যখন আপনি পরীক্ষা নিকটে চলে আসবে, তখন আপনার, কারণ এখন আপনার পড়তে হবে। আপনি সহজ কোশ্চেনই আবার দিয়েছি, তাও আপনি অনেকগুলো পারেন নাই। সহজ কোশ্চেনগুলো, ওই যে কঠিন কোশ্চেনের মধ্যে সহজ থাকলে একটু ঘাবড়ায় যায়, এটা স্বাভাবিক। তার মানে চিন্তা করে এটা কি হবে, মানে যখন দেখে যে 1 নম্বর পারে না, এটা হয় না, 2 নম্বর হয় না, 3 নম্বর হয় না, 4 নম্বর পারলে বলে যে আমি এটা পারবো কেন, আমার তো পারার কথা ছিল না। মানে তখন আমি ইচ্ছা করে এটাকে কঠিন করে ফেলি। সহজ কোশ্চেন মানে কিছু কঠিন কোশ্চেন থাকলে তারপর সহজ একটা আসলে নিজের মধ্যে একটা বাড়ি দেয় যে আমার তো এটা পারার কথা ছিল না, আমি এটা পারবো কেন, এই চিন্তা করে আমরা কঠিন করে ফেলি। বিষয়টা হলো, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে যে আলোচনা করা হয়েছে তার মধ্যে আমি বারবার বলেছি, আপনাদের শুরুতেও বলা আছে যে আপনাদের প্রাচীন যুগ থেকে মৌর্যগুপ্ত, ওই যে প্রাচীন নগর, প্রাচীন জনপদ শেষ। মধ্যযুগ থেকে মুঘল পড়তেই হবে, মুঘল পড়তেই হবে, আর কয়েকটা স্টার মার্ক আছে সেগুলো পড়তে হবে। এরপরে ইংরেজ আমলটা খুব ভালো করে পড়তে হবে। ইংরেজ আমলের পরে 47 থেকে 71-এর মধ্যে দেখেন ওখানে কিন্তু স্টার মার্ক কম। 37-এ নির্বাচনে স্টার মার্ক, আর হলো ওই যে সশস্ত্র আন্দোলনের মধ্যে স্টার মার্ক, আর বঙ্গভঙ্গ, আর কিন্তু তেমন নাই। আবার 47 থেকে 71 পর্যন্ত তো মাস্ট ভালো করে পড়তে হয়। এখন এখানে একটু বিস্তারিত দেওয়া হয়েছে যাতে খুঁটিনাটি প্রশ্ন আসলে আপনি পেরে যান। এখন দেখেন, যুক্তফ্রন্ট থেকে আপনি কোশ্চেন করবেন, প্রতীক কিন্তু পরীক্ষা আসছে নৌকা, এটা কিন্তু ওই সময়ের জন্য একটু কঠিন প্রশ্ন ছিল। আমরা বেসিক্যালি যুক্তফ্রন্ট বলতে বুঝি যে যুক্তফ্রন্টের দল ছিল 4টা,
যুক্তফ্রন্ট 21 দফা ছিল, ফজলুল হক মুখ্যমন্ত্রী হয়েছিল, মুসলিম লীগ 9টা আসন পাইছিল, শেষ। এর মধ্যে যে আরও কিছু আছে, শিক্ষামন্ত্রী আবুল মনসুর আহমেদ ছিল, বঙ্গবন্ধু কনিষ্ঠ মন্ত্রী ছিল, 21 দফার মধ্যে বর্ধমান হাউসে বাংলা একাডেমি করার কথা ছিল, রাজশাহী ইউনিভার্সিটিতে স্বায়ত্তশাসন করার কথা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসন করার কথা ছিল, বিচার বিভাগ স্বাধীন হওয়ার কথা ছিল। এগুলো কিন্তু আমরা ভুলে যাই। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। কোশ্চেন করলে আপনি বলবেন যে আল্লাহ এই কোশ্চেন আসছে, এরকমের তথ্য আছে, তখন আপনি এটা বলবেন। কিন্তু আসলে এগুলো কিন্তু পড়া উচিত, এগুলো জানা অত্যন্ত জরুরি। এখন আপনি আসেন, আমি শর্টকাটে বলি, আগামী শনিবার দিন পরীক্ষা ইনশাল্লাহ, ডেট কিন্তু পিছানো হবে না। আপনি পড়েন বা না পড়েন, পরীক্ষা শনিবার ইনশাল্লাহ। শনিবার দিন পরীক্ষা হবে 2 নম্বর পৃষ্ঠা থেকে 79 নম্বর পৃষ্ঠা। এখন আপনি একটুখানি আসেন 2 থেকে 79 নম্বর পৃষ্ঠার মধ্যে আমি একটুখানি দেখাই। ইন্টারন্যাশনাল 2 থেকে 79 পৃষ্ঠা, এবং এখানে আলোচনা করা হয়েছে বৈশ্বিক ইতিহাস। বৈশ্বিক ইতিহাস এখানে যে ঘটনাগুলো আছে 1914 সালের আগের ঘটনাগুলো আছে, 1914 সালের পরের ঘটনাগুলো আছে। 1914 মানে হলো বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, যার নাম তখন ছিল মহাযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেনায়ু যুদ্ধ। আর এর আগে যদি বলি, এর আগে কয়েকটা ঘটনা আছে। রেনেসা আছে, ফরাসি বিপ্লব আছে, গৌরবময় বিপ্লব আছে, এগুলো। পিস অফ ওয়েস্টফালিয়া আছে। এখন দেখেন, এখান থেকে প্রথম বিশ্বযুদ্ধ থেকে এ পর্যন্ত প্রশ্ন আসছে 2টা। একটা আসছে বেলফোর ঘোষণা, 1917 সালে কোন দেশের সাথে জড়িত? বেলফোর ঘোষণা ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার সাথে জড়িত। বেলফোর ঘোষণা বেসিক্যালি কোনো ঘোষণা না, এটা একটা কাইন্ড অফ লেটার, এটা এক ধরনের চিঠি, এটা এক ধরনের চিঠি। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে গত 5টা প্রিলিতে কোনো কোশ্চেন আসে না, আসলেই কোনো কোশ্চেন আসে না দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে, এখন পর্যন্ত আমার চোখে পড়ে না। কিন্তু এই ঘটনাটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য গুরুত্বপূর্ণ। সিনাই যুদ্ধ থেকে প্রশ্ন আসছে কমপক্ষে 5 থেকে 6টা। আপনি দেখেন ডোমিনো, এই প্রশ্নটা কিন্তু সিনাই যুদ্ধের। গ্লাসনস্ট আসছিল একবার, গ্লাসনস্ট, এটা দ্বিতীয় সিনাই যুদ্ধের প্রেক্ষাপটে। সপ্তম নৌবহর আসছিল, এটাও কিন্তু সিনাই যুদ্ধের প্রেক্ষাপটে। সপ্তম নৌবহরের, এটাও সিনাই যুদ্ধের প্রেক্ষাপটে। যদি ধরেন যে না এটা ভূ রাজনীতি, তাহলে বাদ দিলাম এখান থেকে, সমস্যা নয়, বাদ দিয়ে দিলাম। দেখেন প্রশ্ন আসছিল তারকা যুদ্ধ, এটা কিন্তু সিনাই যুদ্ধের প্রশ্ন। আসছিল এবিএম চুক্তি, এটা কিন্তু সিনাই যুদ্ধের প্রশ্ন। আসছিল নিরস্ত্রীকরণ সংগঠন নয় বা উদ্যোগ নয়, ন্যাটো, সিনাই যুদ্ধের প্রশ্ন। আসছিল কিউবা থেকে, কিউবা, এটা সিনাই যুদ্ধের প্রেক্ষাপটে। আপনি এখানে সিনাই যুদ্ধের প্রেক্ষাপট থেকে কোশ্চেন কমেকন, যেটা দেখছেন কমেকন, একটু আগে দেখলেন কমেকন, সিনাই যুদ্ধের প্রেক্ষাপটে প্রশ্ন। তার মানে সিনাই যুদ্ধ থেকে প্রশ্ন, কঠিন প্রশ্নগুলোই সিনাই যুদ্ধ থেকে হয়। এখন আপনি যদি বলেন এই 2 থেকে 79 নম্বর পৃষ্ঠা থেকে, ভাই আমি সবার আগে কি প্রায়োরিটি দেব? যে বুদ্ধিমান সে দেখবে বিগত কোশ্চেনের সাথে কোনটার সাথে কোনটা রিলেটেড, এবং সেখানে আমি বলবো যে সে সিনাই যুদ্ধটা আগে, সবার আগে শেষ করবে। এটা আগে শেষ করা একটা বুদ্ধিমান প্রার্থীর কাজ। সিনাই যুদ্ধের তথ্যটা, মানে সিনাই যুদ্ধের প্রেক্ষাপটটা খুব কঠিন, কিন্তু সিনাই যুদ্ধের প্রেক্ষাপট থেকে কোশ্চেন কমন পড়া সহজ যদি কেউ বেসিকটা পড়ে। এবং আমি চ্যালেঞ্জ, ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের কোনো বইতে আমি চ্যালেঞ্জ দিলাম, এখন পর্যন্ত যা প্রকাশিত হয়েছে, যে কোনো প্রকাশনীর বই ধরেন, সেনাই যুদ্ধ ধরেন, নাইমবের বেসিক ভিউ ধরেন, যে সেনাই যুদ্ধ সম্পর্কে কীভাবে আলোচনা করা আছে, এবং দেখবেন এই বিষয়গুলোকে ঘুরে ফিরে এই বিষয়গুলোকে আলোচনা করা হয়েছে। যে প্রশ্নগুলো আসছে বা আসতে পারে একেবারে বেসিক থেকে, আমার যে লেখাটা এটা আমি স্টাডি করেছি, আমার ডিপার্টমেন্টের পড়াশোনা
অধ্যাপক আব্দুল হালিম স্যারের যে একটা বই আছে আন্তর্জাতিক সেনাযুদ্ধ পরবর্তী রাজনীতি, আর একটা হলো আন্তর্জাতিক সম্পর্ক সংক্ষিপ্ত ইতিহাস, এই বইগুলো আমি পড়ে তারপরে আমি এটা রেডি করেছি। এখন এই স্নায়ুযুদ্ধ আপনাকে আগে শেষ করা বুদ্ধিমানের কাজ, এরপরে আপনি শেষ করবেন প্রথম বিশ্বযুদ্ধ, কারণ এখান থেকে দুইটা প্রশ্ন আসছে। আর একটা প্রশ্ন আসছিল যে 14 দফার কততম দফায় প্রথম বিশ্বযুদ্ধ জাতিপুঞ্জ সম্পর্কে বলা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের কারণ বলেন, ঘটনা বলেন, কে কেন অংশ নেয়, এই সব কিছুর চাইতে প্রথম বিশ্বযুদ্ধ থেকে ফলাফলটা বেশি গুরুত্বপূর্ণ। ফলাফল সবার আগে পড়বেন এবং ফলাফল সম্পর্কে দেখবেন ওখানে ট্রিপল স্টার দেওয়া আছে। ফলাফল থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকবে। এবং সেখানে প্রথম বিশ্বযুদ্ধের কিন্তু সমাপ্তি হয়েছে 1919 সালের 28 জুন, আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে 1919 সালের 28 জুন, দ্বিতীয় ভার্সাই সন্ধি যখন স্বাক্ষরিত হয় তখন থেকে। আর প্রথম বিশ্বযুদ্ধের একটা ইম্প্যাক্ট রয়ে গেছে। সেব্রেস্ট সন্ধি যেটা 1920 সালে হয়, এখন 100 বছর উদযাপন। যেমন এর আগের ঘটনা যেটা দেখেছি 1917 সালে রুশ বিপ্লব থেকে দুটি প্রশ্ন আসছে। 2017 সালে 38তম BCS হয় 100 বছর উদযাপন ছিল, দুইটা প্রশ্ন আসছিল। একটা আসছিল অক্টোবর বিপ্লব লেনিনের, আর একটা আসছিল ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। দেখেন 2 নম্বর পাতায় এই কোশ্চেনগুলো লেখা আছে। 2 নম্বর পাতায় কোশ্চেন আছে 3 এবং 4। এই দুইটা কোশ্চেনই কিন্তু প্রথম 100 বছর উদযাপনের ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। তার মানে আপনার প্রথম বিশ্বযুদ্ধের ফলাফলের গুরুত্বটা পাবে তারপরে, এবং খুবই গুরুত্বপূর্ণ এটা। এখন দেখেন 1914 সালের আগের ঘটনা থেকে প্রশ্ন আসছে শুধু একটা, সেটা ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে। 2016 সালে 37তম BCS হয়, সেখানে একটা প্রশ্ন আসছিল সামন্তবাদ থেকে। সামন্তবাদ অনেক বইতে ইতালি সম্পর্কে লেখা আছে। আমি চ্যালেঞ্জ দিলাম আপনি নিজে একটু দেখেন পড়াশোনা করে যে সামন্তবাদ এটা ফ্রান্সে, সামন্তবাদ ফ্রান্স, ইতালিতে না ভাই। ফিউডালিজম ইতালিতে না। আমি আপনাকে কি করে বোঝাই যে আপনি কেন ওগুলো বিশ্বাস করেন? শুধুমাত্র প্রতিষ্ঠিত কিছু প্রকাশনী বলে এটা বলে আমাদেরকে খুব বিব্রত করেন, যারা আমরা নতুনভাবে কাজ করতে চাই, ভালো কিছু করতে চাই, আপনাদের কিছু ক্লিয়ারলি কিছু দিতে চাই, কিন্তু আপনারা এটাকে রিসিভ না করে এটাকে নিয়ে সমালোচনা করতে চান। কিন্তু এটা বললাম একটা সময় এটা নিয়ে আলোচনা হবে এবং এটা পজিটিভলি আবার ফিরে আসবে। হয়তো সে কি দিবে, হয়তো সে সংশোধনী দিবে অথবা দুঃখ প্রকাশ করবে। আমি যেটা বলি সেটা হলো যে সামন্তবাদের প্রশ্নটা আসছিল ওই সময়ের প্রেক্ষাপটে। আপনাদের মনে পড়ে কিনা 2016 সালের ফ্রান্সের নিস শহরে একটা লরি, যেদিন 15 জুলাই, নিস শহরে 15 জুলাই ফ্রান্সের জাতীয় দিবস। ফ্রান্সে বিপ্লব হয়, ফরাসি বিপ্লবের জাতীয় দিবস 15ই জুলাই। এই জাতীয় দিবসের মিছিলে রাত 12:01 নিস শহরে আলজেরিয়ার একজন IS কর্মী তিনি কি করছেন, লরি চালিয়েছেন মিছিলের মধ্যে এবং চালায় 82 জনকে হত্যা করেছেন। 382 জন মনে হয়, 382 জনকে হত্যা করেছেন এবং লরি চালায় নিচে একেবারে সবাইকে মেরে ফেলছে। আমি এই বিষয়টাকে লাইভ দেখছিলাম, আমার ভাগ্যে এটা হয়েছিল, আমি লাইভ দেখেছিলাম। আমি বিবিসি চ্যানেলটা দিয়ে ঘুমিয়ে গেছিলাম। সকালবেলা ফজর নামাজ উঠে আমার ওই লাইট জ্বালাতে একটু ভয় লাগে, তখন আগে টিভি ছাড়ি, তারপরে ওই আলো দিয়ে লাইট জ্বালাই। তো টিভি ছাড়ে দেখি যে এটা হচ্ছে, এরকমের হচ্ছে, দেখি যে লাইভ লেখা। আমি অত খেয়াল করি নাই, বন্ধ করতে সময় তখন দেখি যে লাইভ এরকমের হচ্ছে, এটা লাইভ, মিছিলটা লাইভ দেখাইছিল, সেখানে ঘটনা ঘটছিল। তাহলে আমাদের যখন ফজর তখন তো ওদের রাত 12টা। তো যাই হোক, কি হলো, নিজ শহরে যখন আক্রমণ করে তখন কি হলো, এটা ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে এই বিষয়টা, এবং ফরাসি বিপ্লবের প্রেক্ষিতে সামন্তবাদের পতন হয় এবং ফ্রান্সে পুঁজিবাদের যাত্রা শুরু হয়। এবং সেখান থেকে আমি কসম দিয়ে বললাম, আমি এটা পড়াইছিলাম 36তম BCS-এ। আমি এটা চিটাগং শাখায় ফরাসি বিপ্লব সম্পর্কে আমি সুন্দর করে পড়াইছিলাম যে সামন্তবাদের অবসান এবং এখান থেকে পুঁজিবাদের যাত্রা শুরু হয়। আমার মনে হয় সেই প্রেক্ষাপট থেকে সামন্তবাদ প্রশ্নটা পরীক্ষায় দিয়েছিল, কারণ ওই বছরের প্রশ্নগুলো সব দেখেছিলাম রিসেন্ট প্রেক্ষাপটকে খুব গুতা মেরে প্রশ্ন করেছে, এমন একটা অবস্থা। আপনি দেখেন না SDR আসছিল না 16 সালের 37তম BCS-এ। SDR যেটা হলো IMF এর স্পেশাল ড্রয়িং রাইটস, যেটা হলো IMF এর একটা কর্মসূচি, যার মাধ্যমে আমরা যেমন FDR করে ব্যাংকে রাখি, SDR এর মাধ্যমে যেমন ইন্টারন্যাশনাল রিজার্ভগুলোকে কন্ট্রোল করা হয় এবং SDR কিছু সূচক মান দেয়া থাকে, সূচক মান অনুসারে বিভিন্ন দেশ তাদের রিজার্ভগুলো ওখানে রেখে থাকে।
সেখানে সেখানে ওই রিজার্ভ চুরির প্রেক্ষাপটে এসডিআর শব্দটা আলোচনায় আসছিল, এবং আমি এসডিআরটা ক্লাসে পড়াইছিলাম। আমার যারা শিক্ষার্থী, আপনারা যদি দেখে থাকেন আপনারা জানেন, আর যদি না দেখে থাকেন তাহলে অনেকে চাপা মনে করবে, করতেই পারে, স্বাভাবিক, এটা আমাদের নেচার। সেখানে বিষয়টা হলো এই যে একজন বলছে ছোটদের রাজনীতি অর্থনীতি বইয়ে দেওয়া আছে, সাধারণত ফ্রান্সে শুরু হয় বলা আছে। আচ্ছা ঠিক আছে, যাও। এসডিআর এটা 5টা মুদ্রা, এসডিআর মুদ্রা, ডলার, ইউরো, ইয়েন, ইউয়ান, আর একটা হলো ইয়েন, 5টা মুদ্রা এসডিআর এর মুদ্রা 5টা, সর্বশেষ ইউয়ান যোগ হয়েছে, আর আগের 4টা ছিল পাউন্ড, ডলার, ইয়েন, ইউরো, এই 4টা, আর সর্বশেষ যোগ হয়েছে রেনমিন বি অথবা ইউয়ান। চীনের মুদ্রার নাম হলো ইউয়ান, যেটাকে রেনমিন বি বলা হয় ইন্টারন্যাশনালি। এই 5টা মুদ্রা এখন 16 সালে রেনমিন বি যোগ হয়েছে, বা 17 সালে মনে হয়, সালটা ভুল হতে পারে, মানে খুব রিসেন্ট। এইচডিআর ওই প্রেক্ষাপটে আসতে পারে। তো এখন বিষয়টা হলো ভাই, আমি আপনাকে যেটা বলতেছি সেটা হলো ভাই, আপনি বিশ্বাস রেখে আপনি বেসিক ভিউটা পড়তে পারেন ইনশাল্লাহ। এবং আরেকটা বিষয় হলো, আপনি যদি কোনো কিছু না বুঝেন সরাসরি আমাকে কোশ্চেন করতে তো পারেনি, সেটা তো সুযোগ আছে। আর আমি চেয়েছি আপনাদের যে পরীক্ষা হবে, প্রত্যেকটা পরীক্ষার আগে মন্তব্যকে আগে পরীক্ষা শুরু হওয়ার 1 দিন বা 2 দিনের, মানে আমি যেটা বললাম, মানে 7 দিন তো সময় থাকে, মানে শুরুর দিকে 1-2 দিনের মধ্যে একটা লাইভে এসে একটা নির্দেশনা দেয়া। তো আমি আপনাদেরকে নির্দেশনা দেওয়ার জন্য বেসিক্যালি আসছি, আমি মার্কেটিং করতেও আসি নাই, মার্কেটিং বললেও বলতে পারেন, কিন্তু বেসিক্যালি ওইটার জন্য আমি আসছি। সেটা হলো যে আপনি কিছু পড়তে না পারেন, সেনাই যুদ্ধ শেষ করেন, তারপরে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফলটা শেষ করেন, এরপরে 1914 থেকে আগের ঘটনা থেকে এ পর্যন্ত প্রশ্ন আসছে মাত্র একটা, সেটা ফরাসি বিপ্লব থেকে। তবে 1914 সালের অসংখ্য ঘটনা থেকে আমি মাত্র 7 থেকে 8টা ঘটনা মনে হয় রেনেসা দিয়েছি, ওয়েস্টফেলিয়া, ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, শিল্প বিপ্লব, আমেরিকার এবার 4র্থ শিল্প বিপ্লব ইম্পর্ট্যান্ট, রিটেনও বলছিলাম, 40তম রিটেনও কিন্তু আসছিল। শিল্প বিপ্লবটা খুব ভালো করে দেখবেন, আমেরিকা স্বাধীনতা যুদ্ধ, আর আছে ফরাসি বিপ্লব, আর আফিম যুদ্ধ, ট্রাফালাগার যুদ্ধ, ক্রিমিয়া যুদ্ধ, এরপর তো প্রথম বিশ্বযুদ্ধ। আমার মনে হয় আগের ঘটনাগুলো তৃতীয় প্রায়োরিটি দিয়ে শেষ করেন, ফাইনালি দ্বিতীয় বিশ্বযুদ্ধটা পড়বেন, আপনি এটা শেষ করলে পরেরগুলো পানি ভাই। পরের পড়াগুলো হলো আপনারা যা পছন্দ করেন সেই পড়াগুলোই, পরের পড়াগুলো দেখেন একবারে আপনারা যা পছন্দ করেন, যে দেখে দেখে পড়বেন, যেগুলো সব বইতে লেখা থাকে। এখানেও আচ্ছা মতবাদ সম্পর্কে বলা আছে, মতবাদটা পরীক্ষার মতাদর্শ যেটা 61 পৃষ্ঠায়, এখানে কিছু কঠিন, তবে আপনারা এখানে একবার রিডিং পড়ে যান, এরপরে বাকিগুলো শেষ করেন। বাকিগুলো খুবই সহজ ভাই, এলটিটি, যুক্তরাষ্ট্রের বিরোধপূর্ণ স্বাধীনতাকামী অঞ্চল, এগুলো আপনারা পছন্দ করেন আমি জানি, বাক সম্প্রদায়, দ্রুজ সম্প্রদায়, এগুলো আপনারা দেখে দেখে পড়েন, কোন দেশের গোয়েন্দা সংস্থা কোনটা, এগুলো আপনাদের পড়তে ইচ্ছা করে, আমি জানি এগুলো আপনাদের পড়তে ইচ্ছা করে, এবং সেগুলো সহজ। এরপরে 61 পৃষ্ঠার কথা, এটা যে এখানে আমার খেয়াল ছিল না, 61 পৃষ্ঠায় 61 থেকে 64 পৃষ্ঠা, এখানে মতবাদগুলো আছে। সে মতবাদগুলো একটু কঠিন, তবে আমি আপনাদেরকে ধরে ধরে বলে যাই। আপনারা 64 পৃষ্ঠা একটু আসেন, 64 পৃষ্ঠা আসেন, 64 পৃষ্ঠা আসছেন? $64 পেজ। হ্যাঁ, আমি ইন্টারন্যাশনালের জন্য একজন কোশ্চেন করছেন, বেসিক ভিউ আসলে কিসের জন্য পড়ব। আমি ইন্টারন্যাশনালের জন্য বলি যে রিসেন্ট ভিউ ছাড়া মৌলিকের জন্য বেসিক ভিউ পারফেক্ট প্রস্তুতি ইনশাল্লাহ। আপনারা 64 পৃষ্ঠা যদি আসেন, এখানে লেখা আছে পঞ্চশীলা, প্রথমে আছে পঞ্চশীলা কি? পঞ্চশীলা হলো বৌদ্ধ ধর্মের একটা নীতি, এবং সেখানে বলা আছে যে কেউ কারো উপর হস্তক্ষেপ করব না। এখানে পঞ্চশীলার মূল কথা হলো অন্যের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা। এখানে যে 5টা নীতি আছে সবগুলোই দেখেন, পারস্পরের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক অনাগ্রাসন, পারস্পরিক আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, সততা, সমতা ও পারস্পরিক কল্যাণ, শান্তিপূর্ণ সহাবস্থান। এই 5টা হলো
পঞ্চশীলা, এবং এই 5টা নীতি আছে বৌদ্ধ ধর্মের নীতি, বৌদ্ধ ধর্ম পঞ্চশীলা নীতি আছে। ওটার সাথে এক রেখে চীনের প্রেসিডেন্টের প্রস্তাবে এই পঞ্চশীলা নীতির ভিত্তিতে হয়, যেটার ভিত্তিতে পরে ন্যাম গঠিত হয়। ন্যাম গঠিত হয়েছিল বেসিক্যালি ওই সময় শক্তিশালী রাষ্ট্রের অর্থাৎ সমাজতান্ত্রিক দেশগুলোর জোট ছিল ওয়ারশো প্যাক্ট, আর পুঁজিবাদী দেশগুলোর সামরিক জোট ছিল ন্যাটো, সিয়াটো সেন্টো এগুলো ছিল। আর তার এই জোটেও যাব না, এই জোটেও যাব না, নন অ্যালাইন মুভমেন্ট, জোট নিরপেক্ষ আন্দোলন। এই জন্য আমরা তৃতীয় কোনো পক্ষ হব, সেই তৃতীয় পক্ষ হলো ন্যাম। এটা প্রতিষ্ঠার জন্য পঞ্চশীলা নীতির ভিত্তিতে 1955 সালে এই পঞ্চশীলা সম্মেলন হয়। সংরক্ষণবাদ বা প্রোটেকশনিজম আছে পরেরটায়। প্রোটেকশনিজম বা সংরক্ষণবাদ হলো বাণিজ্যের সাথে জড়িত। আমার দেশের পণ্য যাতে প্রসার হয়, বৈদেশিক পণ্য যাতে এখানে প্রবেশ না করে আমার প্রসারকে বন্ধ না করে দেয়। মূল কথা হলো এটা, অর্থাৎ আপনি বিদেশি পণ্য প্রবেশে সরাসরি নিষেধাজ্ঞা না দিয়ে বিভিন্ন ধরনের পলিসি অ্যাপ্লাই করাটাই হলো সংরক্ষণবাদ। আপনি বললেন যে আমার এখানে বললেন যে আমি বিদেশি মোটরসাইকেল আমি আগস্ট মাস ছাড়া ঢুকতে দেবো না, জুলাই মাস ছাড়া আমি বিদেশি মোটরসাইকেল ঢুকতে দেই না, শুধু জুলাই মাসে ঢুকতে দেই। জুলাই মাসে তো বৃষ্টি থাকে, তখন তার মোটরসাইকেল কেউ কিনবে না, আপনি এটা অ্যাপ্লাই করে দিলেন। তার ফলে কী হবে, বিদেশি যারা মোটরসাইকেল কোম্পানি আছে তারা আপনার এখানে আসবে না, তার ফলে আপনার দেশের মোটরসাইকেল ওয়ালটন খুব বুম করবে। এটা হলো সংরক্ষণবাদ বা প্রোটেকশনিজম, বাণিজ্যের সাথে জড়িত। সামাজিক চুক্তি এটা হলো একটি রাষ্ট্রীয় ব্যবস্থার সাথে জড়িত, রাষ্ট্রীয় বিধি বিকাশ সংক্রান্ত বিষয়। এখানে সামাজিক চুক্তি বলতে এখানে বৈষম্যহীন সমাজ থাকবে, এবং সমাজতান্ত্রিক না পুঁজিবাদী, কিন্তু বৈষম্যহীন সমাজ থাকবে। এটা মূল কথা সামাজিক চুক্তির। ওয়াহাবিবাদ, সালাফিবাদ। আচ্ছা, 63 নম্বর পৃষ্ঠা আসেন, একটু 63 নম্বর পৃষ্ঠা আসেন। শুরুতেই প্রথমে আছে উদারতাবাদ হলো বেসিক্যালি উদারতাবাদ বেসিক্যালি হলো এখানে শান্তিপূর্ণ কূটনীতি, অর্থাৎ শান্তিপূর্ণ কূটনীতি বা শান্তিপূর্ণ কোনো সমাধানই হলো উদারতাবাদ। এটা হলো মূল কথাগুলো বলে যায়। বাস্তববাদ, পরেরটা দেখেন, রিয়েলিজম বা বাস্তববাদ, খুব ভালো কথা। বাস্তববাদের মূল কথা হলো রাষ্ট্রই প্রধান কর্ম, রাষ্ট্র এখানে তার স্বার্থের জন্য যা ইচ্ছা তা করবে। এটা হলো ইন্টারন্যাশনাল রিলেশনসের বাস্তববাদ, কিন্তু সাহিত্যের বাস্তববাদ কিন্তু আলাদা, এটার সাথে মিলায়েন না। অর্থাৎ রাষ্ট্র তার স্বার্থের জন্য, তার নিজের অর্জনের জন্য যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারবে, এবং সে এটা নৈরাজ্য হোক বা যেভাবে হোক, সে তার ক্ষমতা রাখবে, আয়ত্তে রাখবে। এটা বাস্তববাদ খুব প্রাচীন ধারণা, এটা মেকিয়াভেলি কিন্তু একটা সাহিত্যের কনসেপ্ট, যেটাকে স্বার্থপরতা বোঝায়, আর বাস্তববাদ অন কাইন্ড অফ স্বার্থপরতা। এরপরে আছে জিরো সাম গেম হলো, দেখেন আমি আপনাকে একটা জিনিস বুঝাই। জিরো সাম গেম হলো, দেখেন এইটা একটা রাস্তা, আপনারা গেম থিওরির মাধ্যমে বুঝতে পারেন। দেখেন এই একটা গাড়ি যাচ্ছে, এখান থেকে একটা গাড়ি আসতেছে, ধরেন এটা এই গাড়ি, সুন্দর গাড়ি তো তাই এরকম দেখায়, এটা একটা গাড়ি, দুটা গাড়ি যাচ্ছে। এখন দেখেন ও যাচ্ছে পুরো এখান দিয়ে, এখন ওর কথা হয়েছে আমি সাইড দেবো না, আমি আমার মতো করে যাব। যখন ও ওর মতো করে যাবে তখন ও পড়ে যাবে না? তাহলে ও যখন যাবে তার মানে ও +10, আর ও যখন পড়ে যাবে ও -10 ধরে নেই। তার মানে 1 নম্বর একটা ফলাফল পেলাম, সেখানে 1 নম্বর ফলাফল পেলাম যেখানে এটা এ গাড়ি, এটা বি গাড়ি। 1 নম্বর ফলাফলে এ হলো +10 আর বি হলো -10। এখন দেখেন, এখন ওর কথা হয়েছে যে আমি আমার মতো করে যাব, বি যাবে বির মতো করে যাবে, মানে ও সাইড দিবে না, ও সাইড দিতে গিয়ে ও পড়ে যাবে, তার মানে ও -10 ও হবে +10। তাহলে 2 নম্বর কি হলো, এ -10 আর বি হলো +10। 3 নম্বরে কি হলো, ও বলল যে আমিও সরবো না তুমিও সরবা না, তার মানে দুইজন এসে মুখোমুখি সংঘর্ষ হবে। নাম্বার 3 যেটা হলো যে মুখোমুখি সংঘর্ষ হয়ে যাবে, সেখানে
এই সংঘর্ষে ও হবে, এ হবে -100, ও বিও হবে -100, কারণ দুজনই ঠুস, দুজনই মরে শেষ। -100 -100। নাম্বার 4, ও জায়গা দিবে, ও জায়গা দিবে, দুইজন স্মুথলি চলে যাবে, কারো কোনো সমস্যা হবে না। A0 B0, এইটা হলো 0-0 গেম। 0-0 গেম দেখেন, জিরো সাম গেমের পরের কথাটাই বলা আছে। এই 0-0 গেম বেসিক্যালি হলো যে তুমি তোমার মতো যাও, আমি আমার মতো যাই, কেউ কারো কোনো ক্ষতি হবে না। এটা হলো উদারতাবাদ, বা এটা হলো উদারতাবাদ, লিবারালিজম, উদারতাবাদ এটা। দেখেন কিন্তু কি হলো এখানে, এই দুইটা যে হলো যে আমি আমার মতো করে যাব, তুমি যেভাবে ইচ্ছা থাকো, এই দুইটার একজন বাস্তববাদী। অথবা এটা বাদ দেন, বেসিক কথাটা হলো সহজে যদি বুঝাই, বাংলাদেশ এবং ইন্ডিয়া, সেখানে বাংলাদেশ এখানে পানি পায় না, বাংলাদেশের বাণিজ্য ঘাটতি পূরণ হয় না, বাংলাদেশের সীমান্ত হত্যা বন্ধ হয় না, কিন্তু ভারত ট্রানজিট পায়, ভারতের পণ্য বাংলাদেশে অবাধে প্রবেশ করে, সীমান্ত হত্যা হয়, ধুমায়া সীমান্ত হত্যা করে। তার মানে ও প্রত্যেকবার জয়লাভ করে, ও 3 আমি নীল, দ্যাট ইজ জিরো সাম গেম। ও সাম আমি জিরো, ও অঙ্ক আমি জিরো, দ্যাট মিন্স জিরো সাম গেমে এক পক্ষ জয়লাভ করতে থাকে আর এক পক্ষ পরাজিত হতে থাকে। এটা হলো বাস্তববাদের উদাহরণ, এটা কখনো উদারতাবাদ না। তার মানে বাস্তববাদে যেটা হলো বাস্তববাদ স্বার্থ দেখে, উদারতাবাদে দুইজনই পারস্পরিক সমাধান করে ফেলে। এরপর আছে অন্তর্ঘাত বা স্যাবোটাজ। অন্তর্ঘাত বা স্যাবোটাজ হলো আমার ক্ষতি করে অন্যের ক্ষতি কামনা করা, অর্থাৎ আমি আমার ক্ষতি করে আমি এমন একটা অবস্থা সৃষ্টি করলাম যার মাধ্যমে অন্যের ক্ষতি সাধন হয়, এটাকে বলা হয় অন্তর্ঘাত। অন্তর্ঘাত মনে করেন আওয়ামী লীগ ধরেন অন্য একটা দল, ধরেন কল্যাণ পার্টি তার নিজের রাজনৈতিক প্রতিষ্ঠানের রাজনৈতিক কার্যালয়ে সে আগুন ধরাই দিল, আগুন ধরাই সে বললো আমার আগুন ধরাই দিছে, তারপরে সে অন্যের ক্ষতি কামনা করে মামলা দিয়ে দিল, আরেকজন নিয়ে গেল, এটা অন্তর্ঘাত, স্যাবোটাজ আপনি বুঝেন। সালাফি এবং ওয়াহাবি মতবাদ দুইটাই হলো ইসলামের সাথে জড়িত। সালাফি মতবাদে যেটা হলো সেটা হলো যে ওয়াহাবিবাদের সাথে একটুখানি পার্থক্য আছে, তবে দুইটা একই কাছাকাছি। সালাফি বেসিক্যালি শুরু হয়েছে মিশর থেকে, সালাফি বেসিক্যালি মিশর থেকে শুরু হয়েছে। আর সালাফি পন্থী যারা আছেন তারা বিভিন্ন অঞ্চলে তারা ওয়াহাবিবাদ হিসেবে পরিচিতি দেয়, এবং সেখানে ওয়াহাব নামে তিনি এটা প্রচার করেন। আর ওয়াহাবিবাদে জিহাদকে খুব প্রাধান্য দেওয়া হয়, এরপরে আসি পেজ নম্বর চলে আসেন 62তে যেটা হলো সাম্যবাদের কথা বলা আছে। সাম্যবাদ, সমাজতন্ত্র। সাম্যবাদ হলো সমাজতন্ত্রের একটু উচ্চতর পর্যায়। সাম্যবাদে বেসিক্যালি আপনি হিউম্যান বেইং এই হিসেবে ট্রিট করা হবে। সমাজতন্ত্রের সাথে অর্থনীতি রিলেট থাকবে, সাম্যবাদের সাথে অর্থনীতি রিলেট নাও থাকতে পারে। সমাজতন্ত্রে রাষ্ট্রীয় মালিকানা থাকে, ব্যক্তি মালিকানাকে নিরুৎসাহিত করা হয়। আর সাম্যবাদে অ্যাজ এ হিউম্যান বেইং, তার শ্রেণী, তার অবস্থান, এই বিষয়টাকে বিবেচনা না করে তাকে মানব জাতি হিসেবে এখানে বেশি প্রাধান্য দেওয়া হয়। ধরেন এরকমের যে আমি শিক্ষক, আমি মাইক ব্যবহার করি, আপনি ছাত্র, আপনার কাছে মাইক নাই, আপনি ওখান থেকে চিল্লায় কথা বলেন যে স্যার এটা কি হবে, ওটা কি হবে। দ্যাট মিনস আমার কাছে মাইক আছে, আপনার কাছে মাইক থাকতে হবে, বুঝালাম? এটা হলো সাম্যবাদের কথা। এরপর আসে নৈরাজ্যবাদ। এখানে প্রবক্তাদের নামগুলো একটু কঠিন, একবার করে দেখে যান, কারণ যদি এসে পড়ে তাহলে কিছু করার নাই।
অন্তপক্ষে বেসিকটা জেনে যায়। নৈরাজ্য তো বুঝেন, নাৎসিবাদ হলো হিটলারের মতবাদ। হিটলারের মতবাদের মূল কথা হলো হিটলার যে শ্রেষ্ঠ, ও যে আভিজাত্যের প্রতীক, ব্লু ব্লাড, ও আভিজাত্যকে প্রাধান্য দিয়েছে। হিটলারের নাৎসিবাদে ও নিজে সেরা বা নিজে খুবই উপর লেভেলের উচ্চতর শ্রেণী হিসেবে নিজেকে কল্পনা করেছে, এটা হলো নাৎসিবাদের কথা। আর ফেসিবাদের কথা হলো যে এটা আমার হবে, আমার মানে আমি যেটা চাইবো সেটা আমার হবে। এখানে ফেসিবাদের কথা হলো আমি, এই শব্দটা আমি, অর্থাৎ যেখানে ধরেন আমি বললাম যে আমি আইকন প্লাসে, ধরেন আইকন প্লাসে আমি প্রতিষ্ঠাতা, আমি বললাম যে এখানে আইকন প্রতিষ্ঠান, আইকন প্লাসে আমার কথাই চলবে, মানে আমি যা বলছি তাই, এখানে ভুল হোক রাইট হোক যা হোক এটা আমার। আপনি দেখবেন প্রায় বিএনপি কথা বিশেষ করে ফখরুল ইসলাম আলমগীর বলে আওয়ামী লীগ ফেসিবাদী আচরণ করে, তার মানে সে বোঝাচ্ছে যে আওয়ামী লীগ তার আওয়ামীকরণ করে, সব জায়গায় আওয়ামীকরণ করে। যেখানে সে ফুটবল টিম করবে সেখানে সে আওয়ামী লীগের আওয়ামীকরণ করবে, এটাই বুঝায় ফখরুল ইসলাম আলমগীর কথা বলে, সেটা হলো ফেসিবাদী কথা। ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, এটা ভাই আমি জীবনও পারি না ভাই, মানে দ্বন্দ্বাত্মক বস্তুবাদ, এটা সম্পর্কে আমি সত্যি কিছু জানি না, আমি এজন্য বেশি কিছু লেখিও নাই। আমি দেখছি যে আমাদের যে, আল্লাহ মাফ করো যদি না শুনে থাকে, যে আমি যে স্যারের কাছে আমরা পড়তাম, ওই মানে ম্যাডাম উনিও বুঝতো না, উনিও ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম বলতো, দ্বন্দ্ব বস্তুবাদ। পরীক্ষার সময় কি যে লিখতাম নিজেও জানি না, কিন্তু মার্কস পাইতাম। তার মানে এটা বোঝা যায় যে আসলে স্যারও বুঝতো না, এটা হয়তো আপনারাও বুঝতেন না। আমি চ্যালেঞ্জ যে এখানেও খুব 2-4 জন থাকবেন যারা দ্বন্দ্বাত্মক বস্তুবাদ সম্পর্কে জানেন। এরপরে আছে নয়া উদারতাবাদ, এক সহজ জিনিস একটা। নয়া উদারতাবাদে বেসিক্যালি হলো মানে সাংগঠনিক বা ঐক্যকে বুঝিয়েছে। নিউ লিবারালিজমে সামন্তবাদ সম্পর্কে বলা আছে, একটু আগে বলেছি, এখানে ভূমি দাসের কথা বলা হয়েছে। একবার করে পড়ে যান, ইনশাল্লাহ এখান থেকে পারবেন। আমার সময় হয়ে গেছে ভাই, আমার একটা কাজে যাইতে হবে। অর্থাৎ আমি আর একবার একটু রিপিট করি, আপনাদের কিন্তু দেখেন পেজ নাম্বার 66-এ বিভিন্ন পলিটিক্যাল পার্টি সম্পর্কে বলা আছে। পলিটিক্যাল পার্টি কিন্তু আসছিল, কংগ্রেস কিন্তু আসছিল গত পরীক্ষায়, গত 40তমতেই বা 38তমতে কংগ্রেস আসছিল। এবার দেখা যাবে যে একেপি চলে আসতে পারে, দেখে নিন এখানে ইম্পর্টেন্টগুলো দেয়া আছে। তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে সবার আগে আপনি স্নায়ুযুদ্ধটা শেষ করেন। কঠিনটা শেষ করলে আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অর্ধেক কঠিন হলো স্নায়ুযুদ্ধ, অর্ধেক কঠিন, অর্থাৎ কঠিনের অর্ধেক শেষ হয়ে যাবে স্নায়ুযুদ্ধ শেষ করে ফেললে। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল পড়বেন, প্রথম বিশ্বযুদ্ধের আগের ঘটনাগুলো অন্তপক্ষে 2 বার রিডিং দিবেন, এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়বেন, এরপরে মতাদর্শ পড়বেন 61 পৃষ্ঠা থেকে, এরপর পলিটিক্যাল পার্টি পড়বেন, তারপর অন্যগুলো থাকলে পড়বেন। অর্থাৎ এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। ওকে, আমি এ পর্যন্তই আজকে। আপনাদের কোনো কোশ্চেন আছে? আল্লাহ মাফ করেন, কোশ্চেন আছে? স্পেশাল ড্রয়িং রাইটস এক্সপ্লেইন প্লিজ। স্পেশাল ড্রয়িং রাইটস এটা হলো আপনার এসডিআর এর কিছু সূচক মান থাকে, যেমন বর্তমানে হলো 0.12, সরি হ্যাঁ 0.12 মানে 0.88 হ্যাঁ 0.12 সূচক। আমি আপনাকে বলি, এফডিআর বুঝেন না আপনি? এফডিআর ব্যাংকে টাকা রাখার জন্য এফডিআরটা বুঝেন, যে এফডিআর যে টাকা রাখে, যে টাকা রাখলে আপনাকে এত % সুদ দেয়, এত % ইয়া দেয়, ঠিক তেমনি আন্তর্জাতিক মুদ্রামানটা রক্ষা করার জন্য তারা কিছু টাকা জমা নেয় এসডিআর এর অ্যাগেনস্টে, যেটা জমা রাখে তার অ্যাগেনস্টে তার কাছ থেকে আবার লোন নেওয়া যায়। আইএমএফ এসডিআর লোন দেয় এবং ইন্টারন্যাশনাল যে কারেন্সির মান এটাকে ঠিক রাখার জন্য তারা বিভিন্ন মুদ্রার আলোকে, তারা ওখানে মুদ্রা মানের আলোকে তারা এসডিআর সূচক ঘোষণা করে, যে যেটা করে। সবচেয়ে এখানে লেনদেন কম হয় পাউন্ডে এখন ব্রিটেন ছাড়া মানে অন্য কেউ করে না, আর আফ্রিকার কয়েকটা দেশ আছে। আর ডলারে সবচেয়ে বেশি হয়, 36% প্লাস, এটা হলো ডলারে। আজকে না পরীক্ষার কথা, পরীক্ষা হবে শনিবার ইনশাল্লাহ, আগামী শনিবার রাত 9টায়। গোলান মালভূমি কার দখলে? হ্যাঁ, সিরিয়া দেয়া, এটা সিরিয়ার পক্ষে রায় দিছে 2017 সালে। আপনি গুগল করে দেখেন যে সিরিয়ার পক্ষে 2017 বা 18 সালে আন্তর্জাতিক আদালত সিরিয়ার পক্ষে রায় দিয়েছে। বিখ্যাত গ্রন্থগুলো অনেক
অনেক এইগুলো কিভাবে পড়বে। এবছর আপনার বারাক ওবামার বইটা গুরুত্বপূর্ণ, প্রমিস ল্যান্ড, আর হলো ওই যে মাই প্রমিস একটা আছে না, যে আর জো বাইডেনের বইটা, ওটা, আর কমলা হ্যারিসের একটা বই আছে। আমার মনে হয় এই তিনটা, আর হলো যেমন গতবার বলছিলাম আইডিয়া অফ জাস্টিস খুব গুরুত্বপূর্ণ ছিল অমর্ত্য সেনের। আপনাদের অর্থনীতি অধ্যায়ে, বিশেষ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অর্থনীতি অধ্যায়ের শুরুতে 3টা বইয়ের নাম দেওয়া আছে, ওই 3টা বইয়ের নাম আগে পড়বেন। বিশেষ করে পুর ইকোনমিক্স, যেটা অভিজিৎ ব্যানার্জি যিনি ইকোনমিক্সে নোবেল পেয়েছেন, ওনারটা খুব গুরুত্বপূর্ণ। অমর্ত্য সেনের নতুন একটা বই বেরোয়েছে, ওটা গুরুত্বপূর্ণ। তারপরে বারাক ওবামার যে প্রমিসদার, এটা গুরুত্বপূর্ণ। জো বাইডেনের একটা বই আছে, আমি ভুলে গেছি এখন। কমলা হ্যারিসের একটা বই আছে। এই 2টা বই সার্চ দিয়ে দেখবেন। এই 4-5টা বই এবছর গুরুত্বপূর্ণ বেশি। রেভলিউশনগুলো কি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, রুশ বিপ্লব থেকে 2টা প্রশ্ন আসছিল, ফরাসি বিপ্লবের অ্যাগেনস্টে কিন্তু সামন্তবাদ আসছিল। বিপ্লব গুরুত্বপূর্ণ ভাই, এবছর 4র্থ শিল্প বিপ্লব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা প্রথম বিশ্বযুদ্ধের আগের পাতায় বলা আছে। 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে 2015 সালে বলা হয়েছিল যে উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন হলো 4র্থ শিল্প বিপ্লব, এবং এর ফলে বিশ্বে বেকারত্বের পরিমাণ বাড়বে। ইসরায়েল কি দখল ছেড়ে দিয়েছে গোলানের? দাবি ছেড়ে দিয়েছে, মানে দাবি করতে পারবে না, দাবি করতে পারবে না, কারণ আন্তর্জাতিক আদালত সেই রায় দিয়েছে। এত কেমন, আচ্ছা কি বলে এটা স্যার, পেজ লিমিটেশন আবার বলেন রে ভাই। 9:27 বেজে গেছে, আমি আর 2 মিনিট ভাই প্লিজ। সেটা হলো জার্মানি জাতিপুঞ্জ ত্যাগ করে কত সালে? জার্মানি জাতিপুঞ্জ ত্যাগ করে বেসিক্যালি দ্বিতীয় ভার্সাই সন্ধি আলোকে জাতিপুঞ্জ হয়। দ্বিতীয় ভার্সাই সন্ধি ত্যাগ করেছে 1935 সালে। এখানে বিষয়টা হলো যে ভার্সাই সন্ধির মেয়াদ ছিল 15 বছর। 35 সালে সে যদি ত্যাগ না করতো অটোমেটিক মেয়াদ শেষ হয়ে যেত, কিন্তু তিনি জাতিপুঞ্জ ত্যাগ করেছে 1936 সালে। এখন ভার্সাই সন্ধি ত্যাগ করেছে 1935 সালে, আর জাতিপুঞ্জ ত্যাগ করেছে 1936 সালে। কথা হলো, যদি বলেন যে ভাই ভার্সাই সন্ধি যদি ত্যাগ করে তাহলে তো জাতিপুঞ্জ ত্যাগ করার কথা। ভার্সাই সন্ধিতে অন্তর্ভুক্ত হয় নাই 1919 সালে, তাই কিন্তু জার্মানি জাতিপুঞ্জের সদস্যপদ প্রতিষ্ঠাকালে পায় নাই। 1926 সালে যখন 25 সালে যখন লৌখণ্ড চুক্তির মাধ্যমে স্বাক্ষর করে, তখন সে জাতিপুঞ্জে ফিরে আসে। কিন্তু কথা হলো, জাতিপুঞ্জ যে 15 বছর থাকবে তা তো বলা ছিল না। দ্বিতীয় ভার্সাই সন্ধি 15 বছর মেয়াদ ছিল, যে 15 বছর পর্যন্ত রাইনল্যান্ডে মিত্রপক্ষের সৈন্যরা থাকবে। কিন্তু এটা তো বলা ছিল না যে 15 বছর পর ভার্সাই সন্ধি শেষ হয়ে গেলে জাতিপুঞ্জ শেষ হয়ে যাবে। তাই এটার সাথে এটা মিলাবেন না। ভার্সাই সন্ধি ত্যাগ করছে 35, জাতিপুঞ্জ ছেড়েছে 1936। এত বই কি করে পড়বো ভাই? আমি চোখ বন্ধ করে বেশি বই পড়ছি। আপনার বই তো আমি তো দেখি যে ভূগোল আর সুশাসন, আমি চ্যালেঞ্জ ভাই, কোনো বই এত সুন্দর করে নাই ভাই। আপনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল আপনার কাছে কঠিন লাগে, এটা একটা ঠিক কারণ হলো আপনি ইন্টারন্যাশনালের সবচেয়ে কঠিন, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালের সবচেয়ে কঠিন যে অংশটা সেটা এখন পড়তেছেন আপনি। বাংলাদেশের ইতিহাস যে কি কঠিন রে ভাই, বাংলার ইতিহাস পড়তে হয়। ভারতে বাবর যখন পেঁচ লাগে কোথায়, মুঘল সম্রাট পড়ছেন প্রতিষ্ঠাতা বাবর, কিন্তু আপনি গিয়ে দেখেন যে আকবর বাংলায়, কারণ এখানে তো বাংলার ইতিহাস পড়া হচ্ছে, ভারতের ইতিহাস পড়া হচ্ছে না, তখনই আপনি গোলায় যাচ্ছেন। ইতিহাসের উপরে আসলে আপনাদের একটা ক্লাস নিলে ভালো হতো। ইনশাল্লাহ আমি চেষ্টা করব ইতিহাসের উপরে আপনাদেরকে একটা ক্লাস নিয়ে একটু সহজ করে দেওয়ার জন্য। পরীক্ষা গুগল ফর্মে হয়, বেসিক বই কি খুলনাতে অ্যাভেলেবল? জি অ্যাভেলেবল, খুলনা রয়্যাল গ্রাজুয়েট লাইব্রেরি মনে হয়। নেক্সট এক্সামের রিভিউ রবিবার দিয়েন ইনশাল্লাহ। নেক্সট এক্সাম আগামী শনিবার রাত 9টায় 2 থেকে 79 নম্বর পৃষ্ঠা, 30 নম্বরের পরীক্ষা হবে ইনশাল্লাহ। 30 নম্বরের পরীক্ষা হবে। আমরা নেগেটিভ মার্কিং চালু করার জন্য চেষ্টা করতেছি, তাদেরকে পাচ্ছি না। নেগেটিভ মার্কিং যদি চালু হয় তাহলে আমার কিছু খরচ হবে, প্রায় 18-20 হাজার টাকা খরচ হবে, কিন্তু খরচ হলে সমস্যা নাই। আমি যদি পারি, এটা যদি অ্যাভেলেবেল করতে পারি, তাহলে নেগেটিভ মার্কিং সব পরীক্ষা নেব, নয়তো আপনারা শুধু উত্তর দিবেন। আপনারা এখন যত পারেন পরীক্ষা দেন, যত পারেন দাগান, টিক দেন, আর কনফিডেন্স আনেন না ভাই। এত আত্মবিশ্বাস ভালো না ভাই। কত ক্যাডার আছে পরের পিরিয়ডলিতে ফেল করে। কনফিডেন্স বেশি রাখেন না, আবার একেবারে হতাশও হইেন না। আজকে থেকে শুরু করলে ভালো করবেন, আমি চ্যালেঞ্জ, আজকে থেকে শুরু করেন। মার্চের 15 থেকে 30 তারিখের মধ্যে পরীক্ষা হতে পারে ইনশাল্লাহ, যদি আমরা মনে করি। এর মধ্যে পরীক্ষা হলে কিন্তু এখনও শুরু করলে তারা কিন্তু ভালো পরীক্ষা দিবে, ভালো পরীক্ষা দিবে। ওকে, ঠিক আছে ভাই। ভূগোল নৈতিকতা কতটুকু কাভার করবে? ইনশাল্লাহ 100% কাভার করবে। পরীক্ষায় কয়টা কমন পড়তে আজারি না, কোশ্চেন আমি করলে তো সবই করতো।
কিন্তু প্রস্তুতির জন্য 100% প্রস্তুতি কমপ্লিট হয় ইনশাল্লাহ। প্রতিটা পরীক্ষা সিলেবাসের উপর এরকম একটা ক্লাস নিয়ে ইনশাল্লাহ নেব। ওকে, থ্যাংক ইউ ভাই। আজকে আল্লাহ হাফেজ। আজকে আল্লাহ হাফেজ ভাই, একটু কাজ আছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।